দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি। আমাদের আজকের যে টপিকস, দিস ইজ সার্জিক্যাল এক্সপোজার অ্যান্ড প্রিন্সিপালস অফ টিস্যু ডিসেকশন। Before starting my session, I like to give a quote from লর্ড ময়নিহ্যাম। আমরা জানি ময়নিহ্যাম ফোর্সেপ, আমরা সবাই চিনি। লর্ড ময়নিহ্যাম ওয়াজ এ সার্জন। তো ওনার কিছু কোট আছে রিগার্ডিং টিস্যু ডিসেকশন। As for example, he regarded his hands as the handsome servant of his controlling brain. Infinite gentleness, scrupulous care, light handling, and purposeful, effective, quiet movements, which are no more than a caress, are all necessary if an operation is to be the work of an artist and not merely of a hewer of flesh. A surgeon must have the heart of a lion and hands of a lady. অ্যাকচুয়ালি এই কোডটার মধ্যেই আমাদের সার্জিক্যাল ডিসেকশনের প্রিন্সিপালস গুলো সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, এখানে যেটা স্কেয়ার যেটা বলা হলো, এটা আমাদের ব্রেইন, মাইন্ড, বডি এবং আমাদের হ্যান্ডের একটা কোরিওগ্রাফি থাকতে হবে ডিউরিং সার্জারি। এবং আমাদের সার্জারিটা ইট শুড বি ওয়ার্ক অফ এন আর্টিস্ট। আমরা এই প্রিন্সিপালস গুলো যদি মেনে চলি, তাহলেই আমাদের সার্জারিটা সুন্দর হবে, কমপ্লিকেশনটা কম হবে। এবং আমরা কেউই চাই না যে উই শুড বি হিউয়ার অফ ফ্লেশ। দ্যাট মিনস আমরা যেটা বুচার বলি, বুচার উনিও কিন্তু মাসেল কাটেন, কিন্তু আমরাও মাসেল কাটি। দেয়ার ইজ ডেফিনেটলি এ ডিফারেন্স। তো আমাদের এই সার্জিক্যাল ডিসেকশনের যে এটা আমরা জানছি কেন, আমাদের কোর স্কিল অফ এ সার্জন ইনক্লুড নলেজ অফ রিলেভেন্ট অ্যানাটমি, অ্যান্ড উই মাস্ট have the expertise for safe exposure of this anatomy, and assume knowledge of structural anatomy and skills in surgical dissection and tissue handling enables a surgeon to reveal the anatomy without disrupting its structural and functional integrity. এই যে লাস্ট টু ওয়ার্ডস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডিসেকশনের সময়, স্পেসিফিক্যালি মেলিগন্যান্ট সার্জারির সময়, আমরা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইন্টিগ্রিটিটা কিন্তু আমরা নষ্ট করা যাবে না। আমাদের টিউমার আমরা যখন রিমুভ করব, তার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি আমাদের ইনটেক্ট থাকতে হবে। আদারওয়াইজ আমাদের সার্জিক্যাল অনকোলজিক্যাল প্রিন্সিপালস অফ সার্জারি আমাদের থাকবে না। হলস্টেড টেনার্স, আমরা এটা মোটামুটি সবাই হয়তো জানি। দেয়ার ইজ হিস্ট্রি অফ সার্জিক্যাল ডিসেকশনে এই হলস্টেডের কিছু টেনার্স আছে। Gentle handling of tissue, meticulous hemostasis, preservation of the blood supply, strict aseptic technique, minimum tension on the tissue, accurate tissue apposition, and obliteration of dead space. আমরা যে কোনো সার্জারির ক্ষেত্রে এই 7 প্রিন্সিপলস আমরা মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আমাদের সার্জিক্যাল কমপ্লিকেশনগুলো অনেক কমে যাবে। এখন আসি সার্জিক্যাল এক্সপোজার। ফর এ ভেরি গুড ডিসেকশন, আমাদের সার্জিক্যাল ফিল্ডটা যদি প্রপারলি এক্সপোজ করা না যায়, তাহলে কিন্তু আমরা আমাদের সার্জারিটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের এক্সপোজার মিনিমাম হলে সার্জারি উইল বি ডিফিকাল্ট। তো এখন এক্সপোজারের জন্য অনেক ধরনের মেথড আছে। যেমন এটা একটা ওপেন সার্জিক্যাল এক্সপোজার, ল্যাপারোটমি করছি আমরা। এখানে আমরা একটা ল্যাপারোস্কোপিক সার্জিক্যাল এক্সপোজার, এখানে একটা থোরাকোস্কোপিক সার্জিক্যাল এক্সপোজার দেখা যাচ্ছে। এই প্রত্যেকটা এক্সপোজারেই আমাদের যে টার্গেট অফ ডিসেকশন যেটা থাকবে, সেটা এডুকুয়েটলি এক্সপোজড, যার কারণে আমাদের সার্জারিটা ইজি হবে, মিনিমাম ব্লাড লস হবে, এবং আমরা আমাদের প্রিন্সিপালসগুলো ফলো করতে পারবো। কখনো কখনো আমরা বেটার এক্সপোজারের জন্য কিছু কিছু রিট্রাক্টর ইউজ করি। অ্যাজ ফর এক্সাম্পল, থমসন রিট্রাক্টর, বেলফার রিট্রাক্টর। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ অ্যাবডোমিনাল রিট্রাক্টর, যেগুলো সেলফ রিটেইনিং। এবং এই রিট্রাক্টরগুলো আমাদের
এক্সপোজারটাকে যেমন কমফোর্টেবল করে, এবং এটা ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ পজিশনের প্রয়োজন হয় না, আমাদের অ্যাসিস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্সিটা কমায় দেয়, এবং আমরা একটা স্ট্যাটিক ফিল্ডে কিন্তু কাজ করতে পারি, যার কারণে আমাদের সার্জারিটা অনেক ইজিয়ার হয়। এছাড়া আরো কিছু সার্জিক্যাল এক্সপোজার টেকনিক আছে, যেমন টেন্স, এটা আমরা করে থাকি ট্রান্সঅ্যানাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারি যেগুলো করা হয়। এছাড়া আগে যেটা ছিল নোটস, যদিও এটা এখন অতটা পপুলার না, এভাবেও আমরা সার্জিক্যাল এক্সপোজার করতে পারি। আমাদের পারপাস অফ সার্জিক্যাল ডিসেকশন ইজ টু এক্সপোজ দ্য অ্যানাটমিক্যাল স্ট্রাকচারস, সেফগার্ড স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইন্টিগ্রিটি অফ আওয়ার টার্গেট টিস্যু, এবং আমাদের গোল হচ্ছে কারেক্ট ওরিয়েন্টেশন অ্যান্ড ডিরেকশন অফ দ্য ডিসেকশন রাখা। আমি যে কোনো সার্জারি করার সময় আমাদের প্লেন অফ ডিসেকশনের ওরিয়েন্টেশনটা ঠিক থাকতে হবে। আমরা একবার এক এক সাইড দিয়ে ডিসেকশন করলে আমাদের প্লেনটা ঠিক থাকবে না, ওরিয়েন্টেশনটা ঠিক থাকবে না, ব্লিডিং বেশি হবে। টু মিনিমাইজ দ্য ব্লিডিং, we should allow full visualization of tissues and relevant structure. And excessive bleeding যখন হবে তখন আমাকে বুঝতে হবে যে আমি রং টিস্যু প্লেনে চলে গেছি। ন্যাচারাল টিস্যু প্লেনে থাকলে ব্লিডিংটা কম হয়। আমাদের আরেকটা গোল হচ্ছে থিন আউট ভিসেরাল কানেকটিভ টিস্যু, অ্যালাউ ফর আইডেন্টিফিকেশন অফ স্ট্রাকচার বাই সাইট অ্যান্ড পালপেশন, and maintain flexibility by reassessing the dissection site constantly and switching to most suitable technique. আমি যদি দেখি যে আমি একটা সাইটে ডিসেকশন করতে গিয়ে আমার ডিফিকাল্টিস হচ্ছে, তখন আমাকে কিন্তু রিঅ্যাসেস করতে হবে। তখন আমি নন প্যাথোলজিক্যাল সাইট বা যেদিকে একটু নর্মাল অ্যানাটমি, ওই সাইড দিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করব, এবং আমাদের যে যে ইনস্ট্রুমেন্ট লাগবে ফর ডিসেকশন আমি সেটা ইউজ করব। এখানে আমরা যদি এই ভিডিওটা দেখি, এখানে আমরা একটা আহ, যেটা ইউজ করছি, একটা সিজার আমরা ইউজ করছি, ম্যাটজেবম অর টেনোটমি সিজার। এখানে যে মেথডটা দেখানো হচ্ছে, সেখানে বোথ ব্লান্ট অ্যান্ড শার্প ডিসেকশন। আমরা যদি ভিডিওটা খেয়াল করি, প্রথমে আমরা টিপটা দিয়ে ব্লান্ট ডিসেকশন করলাম, দেন আমরা শার্প ডিসেকশন করছি। তো this steps is known as the push and spread dissection. আমরা এই যে এখানে ন্যাচারাল টিস্যু প্লেনটা বোঝা যাচ্ছে, এবং এই ন্যাচারাল টিস্যু প্লেনের মধ্য দিয়ে আমরা ব্লান্ট অ্যান্ড শার্প ডিসেকশন এট এ টাইম করছি। সেম ভাবে মেও সিজার দিয়েও এটা করা পসিবল, তবে আমরা সাধারণত টেনোটমি সিজারটাই বেশি ইউজ করি। এখন আসি টিস্যু হ্যান্ডলিং করার জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ ফোরসেপস ইউজ করি। যেমন এখানে এটা কি ফোরসেপ ইউজ করা হচ্ছে স্টুডেন্টরা? আমরা স্কিন Adson tooth forceps. Good forceps. Adson tooth forceps. অ্যাডসন টুথ ফোরসেপ, কারেক্ট, এটা অ্যাডসন ফোরসেপস আমরা ইউজ করছি। এইখানে এটা আমরা লিনিয়া অ্যালবা ধরার জন্য কি ইউজ করছি? It is tooth dissecting forceps. good forceps. ফ্লুইড ডিসেক্টিং ফোরসেপ। তাহলে এখানে যে ডিফারেন্স যেটা, আমরা এখানে স্কিন ধরার জন্য কিন্তু আমরা ফাইন টুথ ফোরসেপ, দ্যাট মিনস অ্যাডসন টুথ ফোরসেপটা আমরা প্রেফার করব। কিন্তু লিনিয়া অ্যালবা এটা একটা টাফ স্ট্রাকচার, এখানে আমি যদি অ্যাডসন টুথ ফোরসেপ অ্যাপ্লাই করি, তাহলে আমার মানে গ্রিপ করতে একটু ডিফিকাল্টিস হবে, মোর ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আমার কিন্তু কাজ করতে অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা টুথ ডিসেক্টিং ফোরসেপটাই প্রেফার করব। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে যদি অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রুমেন্ট ইউজ না করি, তাহলে কিন্তু আমরা কাজ করতে কমফোর্ট ফিল বা কমফোর্ট জোনে থাকবো না। এখানে কি ইউজ করছি? ডিব্যাকি ফোরসেপ। তো এখানে দেখা যাচ্ছে আমাদের ডিসেকশন প্লেনে আমরা কখনো কখনো কিছু ভ্যাসেল এনকাউন্টার করব, এবং এই ভ্যাসেল এনকাউন্টার করতে গেলে আমাদের আমরা ইলেকট্রোসার্জিক্যাল ডিভাইস ইউজ করতে হয় ফর কোয়াগুলেশন পারপাস। আমরা আমরা এটা ডিবেকি ইউজ করব। সেক্ষেত্রে আমরা টুথ ডিসেক্টিং ফোরসেপ অথবা অ্যাডসন ফোরসেপ ইউজ করতে পারবো, কিন্তু সেটাতে সাডেন স্লিপ হতে পারে, বা ওটা আমাদের ভেসেলটা এটা পেনিট্রেশন হয়ে যেতে পারে, এবং এক্সেসিভ ব্লিডিং হতে পারে, শুধু শুধু একটা ফিলটা নষ্ট হবে।
আমাদের পোলিং এ একটা কোশ্চেন ছিল কনসেপ্ট অফ ন্যাচারাল টিস্যু প্লেইন। এটা আমাদের বডিতে একটা গড গিফটেড একটা প্লেন, এবং আমার মনে হয় এই টিস্যু প্লেনটা যদি না থাকতো তাহলে কিন্তু সার্জারি avascular and almost aneural. A surgeon can thus follow a natural tissue plane with less concern of accidentally damaging critical anatomy. এবং এখানে এই যে ন্যাচারাল টিস্যু প্লেন, এটা কানেকটিভ টিস্যু, এই যে আমরা ছবিটাতে যদি দেখি ডেন্স কানেকটিভ টিস্যু এ, ডেন্স কানেকটিভ টিস্যু বি, অর্থাৎ দুটো কানেকটিভ টিস্যু প্লেনে কিছু লুজ এরিওলার কানেকটিভ টিস্যু থাকে, এবং এখানে আমরা পুশ করলে এটা ব্লান্ট অথবা শার্প যেভাবেই করি না কেন এখানে কিন্তু আমরা ইজিলি আমরা সেপারেট করতে পারবো। And identification of tissue plane is very important for surgery, সেফ ডিসেকশনের জন্য। কারণ আমি যদি একবার টিস্যু প্লেনে থাকি তখন আমরা দেখব যে দেয়ার ইজ কন্ডেনসেশন অফ এরিওলার টিস্যু, এবং এরিওলার টিস্যুটা দেখতে হোয়াইটিশ ওয়েব লাইক, অনেকটা মাকড়সার জালের মতো ওয়েব লাইক, এবং এই প্লেনে যখন আমি থাকবো, এই এরিওলার টিস্যু যখন আমি দেখব তখন আমাকে বুঝতে হবে যে আমি কারেক্ট টিস্যু প্লেনে আছি, তখন আমার ব্লিডিংটা কম হবে এবং আমরা ইজিলি সেপারেট করতে পারবো। There are two types of dissection: blunt dissection and sharp dissection. Blunt dissection যেটা করা হয়, টিস্যু প্লেনস আর টিজড মানে প্রেসার দিয়ে দিয়ে বা পুশ করে করে টিস্যু প্লেনটাকে সেপারেট করা হয়। এছাড়া শার্প ডিসেকশনে আমরা কাটিং ডিভাইস ইউজ করতে পারি। কাটিং ডিভাইসের মধ্যে আমরা সিজার, স্কালপেল এবং ইলেকট্রোসার্জিক্যাল কাটিং ডিভাইস ক্যান অলসো বি ইউজড। Blunt dissection reliance is placed on assumption of the natural cleavage occurs between the structure, এবং এটা সার্জন ফিঙ্গার দিয়ে করা যেতে পারে, সোয়াব দিয়ে করা যেতে পারে, ইনসার্টিং হেমোস্টেট অথবা সিজার ইনটু দ্য টিস্যু প্লেন, এভাবেও আমরা করতে পারি। এখানে যদি আমরা একটু ভিডিওটা দেখি, এখানে একটা স্পঞ্জ দিয়ে সেপারেট করা হচ্ছে, ব্লান্ট ডিসেকশন করা হচ্ছে along the tissue plane by pushing. This is the method of blunt dissection. In case of sharp dissection, there will be, যে কোনো শার্প ডিসেকশন করার সময় আমাদের কিন্তু ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি আমি যখন ইলেকট্রো সার্জিক্যাল ডিভাইস ইউজ করব, ডায়াথার্মি ইউজ করব, ফাইন ব্যালেন্স অফ টু হ্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্র্যাকশন, কাউন্টার ট্র্যাকশন, division is very important, and involve division of the tissue and separation of the tissue plane by the mechanical, that means by scissors, energized equipment, as for example electrosurgical device, ultrasonic device, harmonic, CUSA, and laser device for prostate surgery. এই ডিভাইসগুলো দিয়ে আমি শার্প ডিসেকশন করতে পারি। এখানে আমরা একটা হেমিকোলেক্টমি করছি। এই হেমিকোলেক্টমি করার সময় আমাদের যে টিস্যু প্লেন, এখানে আমরা শার্প ডিসেকশন করছি। এখানে আমরা যদি খেয়াল করি, এখানে ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন হচ্ছে, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট ট্র্যাকশন করছে, সার্জন ডিবেকি ফোর্সেপ দিয়ে কাউন্টার ট্র্যাকশন করছে, এবং আমরা একটা টিস্যু প্লেনে যাচ্ছি, এবং এখানে এটা কগ ওয়েব অ্যাপিয়ারেন্স অফ লুজ এরিওলার টিস্যু দেখা যাচ্ছে, দ্যাট ইজ অ্যাভাস্কুলার অ্যান্ড অ্যানিউরাল, এবং এই ধরনের টিস্যু প্লেনে যদি আমরা যেতে পারি আমাদের সার্জিক্যাল ডিসেকশনটা নিট অ্যান্ড ক্লিন হবে। এখন কিছু টেকনিক আছে আমাদের এক্সপার্ট ডিসেকশন করার জন্য, শার্প ডিসেকশন হোক, ব্লান্ট ডিসেকশন হোক, কিছু টেকনিক্স আমরা অপারেটিং টেকনিক ইউজ করব ডিউরিং ডিসেকশন। ফার্স্ট টেকনিক ইজ গ্রাস্প অ্যান্ড টেন্ট, দেন পুশ অ্যান্ড স্প্রেড, ট্র্যাকশন, কাউন্টার ট্র্যাকশন, জেন্টাল ওয়াইপিং অ্যান্ড টিজিং, লাস্টলি হচ্ছে হাইড্রো ডিসেকশন। These are the operative technique. So what is grasp and train? যে কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার, অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটা কোনো ভ্যাসেলস বা ইউরেটার, এই ধরনের কোনো ইম্পর্টেন্ট কোনো স্ট্রাকচারের যখন আমরা
স্ট্রাকচারের উপর দিয়ে আমরা যখন ডিসেকশন করব, তখন আমাদের টিস্যু প্লেন ওখানে যাওয়ার জন্য আমরা প্রথমে স্ট্রাকচারটাকে গ্রাস্প করতে হবে এবং টেন্টিং করতে হবে। এই যে এখানে এটা দেখা যাচ্ছে যে এখানে একটা টিউবুলার স্ট্রাকচার দেখা যাচ্ছে, দ্যাট ইজ ইউরেটার, এবং গোনাডাল ভেসেলসও আছে। তো এখানে আমরা ফার্স্টে যেটা করছি, টেন্ট করছি, গ্রাস্পিং করে টেন্ট করছি, তারপরে আমরা গ্রাজুয়ালি এটাকে ডিসেকশন করছি। তো এভাবে টেন্টিং করে করে আমরা যখন যাব, তখন আমার যে ভাইটাল স্ট্রাকচার যেটা আছে সেটা আমাকে ইনজুরি হচ্ছে না। তো হোয়াট সার্জিক্যাল টেকনিক ইজ ফলোড হিয়ার? গ্রাস্প এন্ড টেন্ট, এবং অপারেটর elevates the tissue to incised away from vital structures such as ureter, artery, vein, bowel, bladder, and nerves. এখানে আমরা যদি দেখি এই জায়গাতে আমরা কি টেকনিক ইউজ করছি বলতে পারবে কেউ? Traction এখানে আমরা counter কি Traction and Traction, counter counter traction. অ্যাকশন এন্ড কাউন্টার ট্রাকশন দেখা যাচ্ছে। আমরা এখানে অ্যাপেন্ডিক্স দেখা যাচ্ছে, সিকাম পুল করে আছি, এবং একটা ডিবেকি দিয়ে ট্রাকশন এন্ড কাউন্টার ট্রাকশনটা ফলো করছি। এবং এই ধরনের ট্রাকশন কাউন্টার ট্রাকশনে যখন যাব, তখনই কিন্তু এই যে লুজ এরিওলার টিস্যু দিয়ে যাচ্ছি, এখানে কি কি হলস্টেড প্রিন্সিপাল ফলো করা হচ্ছে? কি কি হলস্টেড প্রিন্সিপাল ফলো করা হচ্ছে এখানে বলতে পারবে কেউ? meticulous dissection, দেন proper hemostasis, দেন vascular plane দিয়ে যাচ্ছে Gentle correct handling. tissue plane, vascular plane. কারেক্ট টিস্যু প্লেনে আছি, যার কারণে আমাদের ফিল্ডটা মিনিমাম Bloodless. ব্লাড লস বা অলমোস্ট ব্লাডলেস ফিল্ড, টিস্যু টেনশনটাও মিনিমাম। এবং আরেকটা বিষয়, আমরা কিন্তু ডিসেকশনটা স্টার্ট করেছি নর্মাল অ্যানাটমিক্যাল এরিয়া থেকে। আওয়ার ডিসেকশন স্টার্টেড ফ্রম দ্য নর্মাল অ্যানাটমিক্যাল এরিয়া। তাহলে এই হলস্টেড প্রিন্সিপাল গুলো আমাদের ফলো করতে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে একটা ব্লাডি ফিল্ড, মাসেল দেখা যাচ্ছে, এবং স্ট্রাকচারগুলো, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো তেমন ক্লিয়ারলি আমরা আসলে কিছুই বুঝছি না। এখানে সাকার দিয়ে সাক আউট করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এটা একটা সাইন দ্যাট দ্য সার্জন হ্যাজ ওয়ান্ডার্ড আউট অফ দ্য কারেক্ট প্লেন, or that the underlying pathology, whether inflammatory or malignant, has itself breached the plane. এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাড লসটা বেশি হবে, আমাদের স্ট্রাকচার আইডেন্টিফিকেশন ডিফিকাল্ট হবে। এখানে আরেকটা জিনিস আমরা স্কেলিটোনাইজেশন, যে কোনো ডিসেকশনের সময় আমাদের কিছু কিছু স্ট্রাকচার, বিশেষ করে ব্লাড ভেসেলস গুলো স্কেলিটোনাইজ করতে হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা কার্সিনোমা কোলনে আমরা জানি যে আমাদের সার্জিক্যাল প্রিন্সিপাল হচ্ছে কমপ্লিট মেসোকোলিক এক্সিশন উইথ সেন্ট্রাল ভেসেল লাইগেশন। এই ভিডিওটাতে আমরা যেটা দেখব, সেখানে আমরা দেখা যাচ্ছে যে এখানে এই সুপিরিয়র মেসেন্টারিক ভেসেলস দেখা যাচ্ছে। এটা আমরা রাইট হেমিকোলেক্টমি করা হচ্ছে, এবং সুপিরিয়র মেসেন্টারিক ভেসেলস থেকে যে আইলিওকোলিক ভেসেলসটাকে আমরা স্কেলিটোনাইজ করছি। তো এই স্কেলিটোনাইজের প্রিন্সিপালটা আমরা একটা ময়নিয়াস ফোরসেপ দিয়ে গ্রাজুয়ালি আমি যেই ব্রাঞ্চ যেটা আছে এই ভেসেলটাকে ধীরে ধীরে স্কেলিটোনাইজ করা হচ্ছে। এখানে আমরা যেটা করছি, এখানে থিনিং আউট অফ দ্য ভিসেরাল কানেকটিভ টিস্যু এনভেলপিং দ্য স্ট্রাকচার, এটাকে থিনিং আউট করা হচ্ছে। যে ভেসেলের গায়ে যে কানেকটিভ টিস্যুগুলো আছে, আস্তে আস্তে আমরা থিন আউট করছি বাই পুশ অ্যান্ড স্ট্রেট, জেন্টাল ওয়াইপ, টিজিং, এসব টেকনিকের মাধ্যমে। এবং এই ক্ষেত্রে আমরা এভাবে যখন স্কেলিটোনাইজ হয়ে গেল,
দেন আমরা এটাকে সেন্ট্রাল ভেসেল লাইগেশন করছি নিয়ার দ্য রুট। এখানে আমরা আইলিওকোলিক ভেসেলটাকে নিয়ার ইটস অরিজিন ফ্রম সুপিরিয়র মেসেন্টারিক ভেসেলস সেখানে আমরা ক্লিপিং করলাম এবং গ্রাজুয়ালি আমরা এটাকে সেপারেট করে ফেলবো। তো দিস ইজ স্কেলিটোনাইজেশন টেকনিক। এখানে স্কেলেটোনাইজেশনের মাধ্যমে আমরা আরো কিছু ছবি দেখা যায়। অ্যাজ ফর এক্সাম্পল এখানে একটা লেফট হেমিকোলেক্টমি দেখা যাচ্ছে এবং এই লেফট হেমিকোলেক্টমি করার সময় আমাদের যে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্টারিক ভেইনের যে স্ট্রাকচারসগুলো আছে, ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে সুপিরিয়র একটা আর্টারি হচ্ছে এবং এর ব্রাঞ্চগুলোকে এখানে আমরা ভেসেল লুপ দিয়ে দেখা যাচ্ছে এটা আমরা স্কেলেটোনাইজ করেছি। এখানে একটা হুইপলস প্রসিডিউরের সময় পোর্টা হেপাটিসে আমরা দেখছি যে এই যে ব্লু কালার ইয়েলো কালার যেটা সেটা আমরা বাইল ডাককে স্কেলেটোনাইজ করা হয়েছে, ব্লু কালার দিয়ে আমরা বোঝাচ্ছি যে পোর্টাল ভেইনকে স্কেলেটোনাইজ করা হচ্ছে এবং রেড কালার দিয়ে আমরা আর্টারিগুলোকে স্কেলেটোনাইজ করেছি। তো স্কেলেটোনাইজেশন যত বেটার হবে ততই আমাদের বিশেষ করে ম্যালিগন্যান্ট কেসে অনকোলজিক্যাল প্রিন্সিপালসটা তত বেশি ফলো করার সুযোগ থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা হাইড্রো ডিসেকশন করি। হাইড্রো ডিসেকশন মিনস দ্য ইনজেকশন অফ দ্য স্টেরাইল ফ্লুইড ইনটু দ্য সার্জিক্যাল ফিল্ড টু টেন্ট অ্যান্ড থিন আউট দ্য কানেকটিভ টিস্যু ফাইবার। এই হাইড্রো ডিসেকশন আমরা অনেক সময় ডিফিকাল্ট গলব্লাডার যদি থাকে সেক্ষেত্রে গলব্লাডার ফোসা থেকে গলব্লাডারকে সেপারেট করার সময় আমরা স্যাকার টিউব দিয়ে হাইড্রো ফোর্সফুল যদি নর্মাল স্যালাইন দিয়ে ফোর্সফুল ইনজেক্ট করি তখন হাইড্রো ডিসেকশন হতে পারে। এছাড়া প্যারারেক্টাল এবং প্যারাভেসিক্যাল স্পেসেও কিন্তু আমরা হাইড্রো ডিসেকশন করি অনেক সময় উইথ এ সাকশন ইরিগেশন ডিভাইস ডিউরিং ল্যাপারোস্কোপিক সার্জারি। আচ্ছা, এই ছবিটাতে কি দেখা যাচ্ছে কেউ বলতে পারবে? এটা আমি বলি এটা একটা কোলন দেখছি আমরা, কিন্তু এই যে পয়েন্টে ডিবেকিটা রাখা হয়েছে এই পয়েন্টে কি কোনো কিছু বোঝা যাচ্ছে? কি শো করা হচ্ছে? This is a line of demarcation, sir. One part is viable, blood circulation is okay, but Yes. left one তাহলে is এখানে আমরা যেটা blood. দেখছি এখানে প্রক্সিমালি আমরা কালারটা একটু ব্রাইট রেড নয়, ডাস্কি রেড হয়ে গেছে। দ্যাট মিনস আমরা যখন ভেসেল লাইগেশন করে ফেলেছি তখন এই লাইন অফ ডিমার্কেশনটা আসছে। এখন এই লাইন অফ ডিমার্কেশনটা কি কি ভাবে বোঝা যায়? আমরা যে কোনো যখন এক্সিশন করি, রিসেকশন করি, সরি, একটা গাটের একটা পোর্শন যখন আমরা রিসেকশন করব, ভাস্কুলার লাইগেশন করার পরে আমাদের লাইন অফ ডিমার্কেশনটা ভায়াবল এবং নন ভায়াবল পোর্শনের ডিমার্কেশনটা আমাদের বুঝতে হয়। তো সব সময় যে একেবারে এত সুন্দরভাবে কালার চেঞ্জ নাও আসতে পারে, সেক্ষেত্রে আমাদের আর কি কি দেখতে হবে? এই লাইন অফ ডিমার্কেশনটা আমরা যদি ভালোভাবে না বুঝি তাহলে আমরা কিন্তু ডিসেকশন মানে আমি যখন এই প্লেনে এটা কাট করব, আমার যদি নন ভায়াবল পোর্শনের দিকে কাট করে আমি অ্যানাস্টোমোসিস করি তাহলে কিন্তু আমার এই অ্যানাস্টোমোসিসটা টিকবে না। তাহলে আমার যেই কাট এন্ড সেখানে প্রপার ভাস্কুলারিটি থাকতে হবে, আদারওয়াইজ আমার অ্যানাস্টোমোটিক লিকেজ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এবং আমাদের এই যে অপারেশন করার সময়, বিশেষ করে গাটে অপারেশন করার সময় আমাদের প্রিজার্ভেশন অফ দ্য ব্লাড সাপ্লাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আমি যখন মেসেন্টারিক প্লেনে ডিসেকশন করব, মেসেন্টারিক প্লেনে আমি ডিসেকশন করার সময় আমাকে এই যে উইন্ডো দিয়ে আমি যাব, এখানে দেখা যাচ্ছে একেবারে এই উইন্ডো দিয়ে আমরা যাচ্ছি, ভ্যাসেলস দেখে দেখে যাচ্ছি এবং আমরা গাটের ব্লাড সাপ্লাইটা যখন প্রিজার্ভ করাটা আমার জন্য ইজি হবে। এক্ষেত্রে আমার ভাস্কুলার ইনজুরিটা কম হবে এবং আমি যে এই প্লেনে গেলে আমার গাটের দুই সাইডেই ব্লাড সাপ্লাইটা ইনট্যাক্ট থাকবে। এভাবে আমি যখন ডিসেকশন করব, আমি রাইট সাইডের ছবিতে দেখা যাচ্ছে যে আমি আস্তে আস্তে ভাস্কুলার আর্কেটটাকে লিগেশিওর দিয়ে সেপারেট করে ফেললাম। এখানে তাহলে আমার শুধু একটা আর্কেট ড্যামেজ হলো, দুই সাইডে আর্কেট কিন্তু আমার ঠিক আছে।
যার কারণে গাটের প্রিজার্ভেশন অফ দ্য ব্লাড সাপ্লাই ইজ ওকে। তো এভাবে আমরা যদি দেখে ডিসেকশন করি অ্যাগেইনস্ট দ্য লাইট, আমাদের গাটের ব্লাড সাপ্লাইটা ইনটেক্ট থাকবে। এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? The mesentery dissection. এনিওয়ান? The mesentery dissection. হ্যাঁ, কি দেখা যাচ্ছে? কিছু কি বোঝা যাচ্ছে এখানে? আমি দুইটা দিকে ধরে রাখছি, দুইটা ভেসেলকে পয়েন্ট করে। এখানে এই ভেসেলটার মধ্যে মেসেন্টারিক ভেসেলটার পালসেশন দেখা যাচ্ছে। আমি যদি আবার খেয়াল করি, এই যে মেসেন্টারিক ভেসেলটার পালসেশন দেখা যাচ্ছে, কিন্তু এদিকে কোনো পালসেশন, লেফট সাইডে কোনো পালসেশন দেখা যাচ্ছে না, রাইট সাইডে পালসেশন দেখা যাচ্ছে। এটাও আমাকে ইন্ডিকেট করবে কোনটা ভায়াবল পোর্শন, কোনটা নন ভায়াবল পোর্শন। আমরা যখন রাইট হেমিকোলেক্টমি, লেফট হেমিকোলেক্টমি অথবা এনি পোর্শন অফ দ্য গাট যখন রিসেকশন করব, তখন যেই পোর্শনটা আমার থাকবে ওই পোর্শনে ভাস্কুলারিটি চেক করার জন্য আমি এই ভেসেলসগুলার পালসেশনটা দেখতে পারি। এটাও আমাকে কিন্তু গাইড করবে। এখন আসি, আমি যে কোনো ফ্ল্যাপ যখন ডিসেকশন করব, যেমন এই ছবিটাতে যেটা দেখা যাচ্ছে, এখানে একটা ম্যাস্টেকটমি করা হচ্ছে। তো ম্যাস্টেকটমি করার সময় যে ফ্ল্যাপটাকে যখন আমি ডিসেকশন করছি, এখানে দেখা যাচ্ছে ফ্ল্যাপের জাস্ট সাবকিউটেনিয়াস ফ্যাটের নিচে একটা ভেসেল দেখা যাচ্ছে, একটা ভাস্কুলেচার আছে, একটা ভেসেল, সাপ্লাইং ভেসেল আছে। এখন আমার ডিসেকশন প্লেন তাহলে এই যে ব্ল্যাক ডটেড লাইন যেটা দেওয়া আছে এই প্লেনে হবে, যাতে করে আমার এই ফিডিং ভেসেলটা ইনটেক্ট থাকে। আমি যদি এই ফিডিং ভেসেলের আরো ডিস্টালি ডিসেকশন করি, তাহলে আমার কিন্তু ফ্ল্যাপের ভাস্কুলারিটিটা হ্যাম্পার হয়ে যাবে এবং ফ্ল্যাপ অ্যাক্সিসের চান্স বেড়ে যাবে। তো ডিউরিং ফ্ল্যাপ করার সময় আমরা যে ম্যাস্টেকটমিতে আমরা যখন ফ্ল্যাপটা তুলবো, উই শুড ট্রাই টু অ্যাভয়েড ডিসরাপ্টিং দ্য ভাস্কুলেচার সাপ্লাইং দিস ফ্ল্যাপ। এবং এক্ষেত্রেও কিন্তু আমাকে ট্র্যাকশন এবং কাউন্টার ট্র্যাকশন ফলো করতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট যখন ট্র্যাকশন দিবে তখন কিন্তু ফ্ল্যাপটা ভার্টিক্যালি ধরার চেষ্টা করবে উইথ দ্য স্কিন হুক। এবং ভার্টিক্যালি ধরলে অ্যাসিস্ট্যান্ট মাস্ট অবজার্ভ ফ্রম বিহাইন্ড দ্য স্কিন ফ্ল্যাপ whether the operator is making the skin flap too thin or too thick. কারণ যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এখানে দেখা যাবে যে স্কিন পারফোরেশন হয়ে গেছে, ডায়াথার্মি স্প্রে মোডে থাকবে এবং স্কিন পারফোরেশন হয়ে যেতে পারে। এ কারণে আমরা একটা কনস্ট্যান্ট থিকনেস অফ দ্য ফ্ল্যাপ মেনটেন করতে হবে। সার্জিক্যাল মুভমেন্টস কেমন হওয়া উচিত? আমরা যখন একটা ফিল্ডে কাজ করব তখন আসলে খুব মেটিকুলাস হ্যান্ডে আমাদের কাজ করতে হবে। অ্যান্ড ডিসেকশন শুড বি পারফর্ম মিলিমিটার বাই মিলিমিটার। আমি অ্যাব্রাপ্টলি আমার সার্জন হ্যান্ড ইউজ করে ফোর্সলি, ব্লান্টলি আমি যদি ডিসেকশন করে ফেলি, হয়তো আমি আমার যে টার্গেট টিস্যু সেটাকে আমি নিয়ে আসতে পারবো, কিন্তু আমার যে সার্জিক্যাল ফিল্ডটা অনেক বেশি ব্লিডিং হবে এবং টিস্যু প্লেনটা মেনটেন হবে না। তো এখানে আমাকে কিন্তু খুব জেন্টাল ওয়েতে সার্জিক্যাল মুভমেন্টটা লাগবে। গ্রাজুয়াল, ডেলিভারিট and control movement are essential for thinning out of the connective tissues and revealing the structure within. এখানে আমাকে টাচ, ইকোনমি অফ মুভমেন্ট অ্যান্ড কোরিওগ্রাফি লাগবে। তো এটা বিষয়ে একটা সার্জন শুড হ্যাভ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ফর গুড টিস্যু ডিসেকশন। নাম্বার 1, স্পেশাল পারসেপশন, অর্থাৎ অ্যাবনর্মাল অ্যানাটমি যেটা আছে, যেটা আমি সার্জারি করব, আমি সার্জিক্যাল ফিল্ডে ঢুকেই ওই অ্যাবনর্মাল অ্যানাটমির একটা 3 ডিমেনশনাল আইডিয়া আমাকে ইমিডিয়েট গ্রাস্প করতে হবে। দ্যাট ইজ কল দ্য স্পেশাল পারসেপশন। এটা সার্জনের থাকতে হবে। দেন অ্যাপ্রিসিয়েশন অফ দ্য টিস্যু প্লেন, যেটা আমি একটু আগে বললাম। ইকোনমি অফ মুভমেন্ট উইথ পারপাসফুল ম্যানিপুলেশন, অর্থাৎ খুব রাফ হ্যান্ডলিং, খুব সুইফট হ্যান্ডলিং করার মধ্যে কিন্তু কোনো ক্রেডিট নাই।
পারপাসফুল ম্যানিপুলেশনের জন্য আমাকে স্লোলি, জেন্টলি, মেটিকুলাসলি আমাকে যেতে হবে। অপারেটিভ কোরিওগ্রাফি, আমরা জানি যে কোনো প্রোগ্রামে যেরকম কালচারাল প্রোগ্রামে যে ধরনের কোরিওগ্রাফি হয়, অপারেশনেরও একটা কোরিওগ্রাফি থাকে, অর্থাৎ একটা রিদম আমার থাকতে হবে। ডেক্সটেরিটি, দ্যাট মিনস স্কিল অ্যান্ড ইজ ইউজিং হ্যান্ডস, বডি অ্যান্ড মাইন্ড। আমরা কিন্তু একসাথে ফোকাস করে আমার হ্যান্ডস, বডি অ্যান্ড মাইন্ড কম্বাইনলি কাজ করতে হবে ফর এ গুড সার্জন। জেন্টল বাট পারপাসফুল টাচ, strict adherence to the sequential steps of operation। অর্থাৎ আমরা অপারেটিভ সার্জারি আমরা পড়ি, আমরা জানি কোন অপারেশনে কোন স্টেপস, কোনটার পর কোন স্টেপস, ওই স্টেপস অনুযায়ী আমাকে যেতে হবে। আমি আমার নিজের খেয়াল খুশি মতো স্টেপস ক্রিয়েট করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমার ডিসেকশনটা ভালো হবে না। দ্যাট ইজ, উই শুড বি স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু দ্য সিকোয়েন্সিয়াল স্টেপস অফ এন অপারেশন। নাও টিস্যু অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড ক্লোজারেরও আমার কিছু মেথড আছে। যেমন এখানে দেখা যাচ্ছে একটা লেয়ার ক্লোজ করা হচ্ছে, এটা ট্রান্সভার্স একটা ইনসিশন ছিল, এখানে আমরা লেয়ারটাকে ক্লোজ করছি, লেয়ার বাই লেয়ার মাসেল লেয়ারগুলা ক্লোজ করা হচ্ছে, এবং এখানে আমরা প্রোলিন সুচারটা ইউজ করছি। টিস্যু অ্যাপ্রক্সিমেশনের সময় আমাদের খেয়াল রাখতে হবে খুব বেশি টেনশন দেওয়া যাবে না, সিন্স টেনশন impair the blood supply of the cut margin of the dissected tissue and may cause necrosis. তাহলে আমাদের gentle traction is mandatory. Too much traction is injurious for wound approximation. Silk should never be used. আমরা কিন্তু এখন আমার মনে হয় না কোনো সার্জনই স্কিন ক্লোজ করার জন্য এখন আমরা আসলে কেউই মনে হয় সিল্ক ইউজ করি না, কারণ সিল্ক হচ্ছে একটা পলিফিলামেন্ট এবং এখানে চান্স অফ ইনফেকশন ইজ মোর। আমরা সবাই এখন প্রোলিন ইউজ করা প্রেফার করি অ্যাজ ইট ইজ দ্য মনোফিলামেন্ট। সুচার এমপ্লয়েড শুড নেভার বি কোর্সার অর লার্জার গজ, অর্থাৎ আমাদের বেলি লাবে একটা বলা আছে যে আমরা মিডলাইন ক্লোজারের জন্য আমরা সাধারণত মনোফিলামেন্ট ইউজ করব এবং আমরা 2-0 সাইজের সুচার ইউজ করব। লার্জার গজ যেটা নাম্বার 1 যদি ইউজ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেক সময় বাটন হোল ডিফর্মিটি করে ইন দ্য টিস্যু প্লেন, এবং সেটাতে পরবর্তীতে উন্ড গ্যাপ বা ইভেন ইনসিশনাল হার্নিয়ারও চান্স থাকে। A greater number of fine stitches is better than few coarse one. এখন আসি আমরা ডেড স্পেস অবলিটারেশন। যে কোনো সার্জারির পরে যদি ডেড স্পেস থাকে, সেই ডেড স্পেসে কিছু কালেকশন জমতে পারে, টিস্যু ফ্লুইড জমতে পারে, ব্লাড জমতে পারে, দ্যাট মে কজ সেরোমা। তো ডেড স্পেস অবলিটারেশনের জন্য অনেক ধরনের মেথড আছে, এর মধ্যে এখানে যেটা দেখানো হচ্ছে ফার্স্ট ছবিটাতে, এটা হচ্ছে কুইল্টিং মেথড, অর্থাৎ একটা এগুলো কার্সিনোমা ব্রেস্টের অপারেশনের সময় মাস্টেকটমির পরে এই যে আমাদের যেই ফ্ল্যাপ সেটাকে আমরা আন্ডারলাইং মাসেলের সাথে ইন্টারাপ্টেড কিছু বাইট দিয়ে আমি ডেড স্পেসটাকে অবলিটারেশন করতে পারি, দ্যাট ইজ দ্য কুইল্টিং মেথড। এছাড়া আমরা ভ্যাকুয়াম ড্রেনেজ সিস্টেম ইউজ করতে পারি টু অবলিটারেট দ্য ডেড স্পেস। আমাদের সার্জিক্যাল ডিসেকশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তো অ্যাসেপটিক প্রিকশন, তো একটা সার্জারির ক্ষেত্রে অনেক কিছুই নেওয়া হয়, আমরা স্টেরিলিটি মেনটেন করি, আমরা স্ক্রাবিং করি, গ্লাভিং, গাউনিং, অ্যান্টিবায়োটিক এগুলো তো আমরা দিচ্ছি, কিন্তু ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সার্জিক্যাল ডিসেকশন আমরা কি কি অ্যাসেপটিক প্রিকশন ফলো করব? নাম্বার 1, delicate tissue handling is very important. Wounds are resistant to infection when no bits of tissue have been torn with, অর্থাৎ এই যে আমরা টোটাল মেসোরেক্টাল এক্সিশন যখন করছি ফর দ্য কার্সিনোমা রেক্টাম, আমাদের মেসোরেক্টাল প্লেনের যদি ইন্টিগ্রিটিটা ঠিক থাকে, টর্ন হয়ে না যায়, রাফ হ্যান্ডলিং এর কারণে বা ক্ল্যাম্প ইউজ করার কারণে যদি এটা টর্ন হয়ে না যায়, তাহলে কিন্তু আমার ইনফেকশনের চান্স কমে গেল। ডিভার্টালাইজড টিস্যু যত কম থাকবে তাহলে ইনফেকশনের চান্স কত কম। তো
তো ডিভাইটালাইজড বাই হ্যাসলি অর কেয়ারলেসলি অ্যাপ্লাইড লাইগেচার যদি আমি করি, তাহলে কিন্তু আমার ডিভাইটালাইজড টিস্যুটা, আমি যদি একটা ভ্যাসেল লাইগেশন করার সময় স্কেলিটোনাইজ না করে ফ্যাট সহ পুরোটাই একসাথে লাইগেট করে দিলাম, আমার ব্লিডিং বন্ধ করার পারপাসটা সার্ভ হবে, কিন্তু এখানে যে ডিভাইটালাইজ টিস্যুগুলো থাকছে অ্যারাউন্ড দ্য ভ্যাসেল, যে ফ্যাটি টিস্যু যেগুলো থাকছে, দ্যাট মে অ্যাক্ট অ্যাজ এ সোর্স অফ ইনফেকশন। And dissection at the natural tissue plane, thus minimizing the bleeding, can reduce the risk of infection. আমরা যখন ইন্টেস্টাইনের উপর কাজ করব, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ইন্টেস্টাইনাল কন্টেন্টটা আমার অপারেটিভ ফিল্ডে স্পিলেজ না হয়। এই জন্য আমরা জেন্টাল ইউজ অফ ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প ইজ ম্যান্ডেটরি। এখানে ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প ইউজ করার সময় আমাদের যেটা মনে রাখতে হবে, আমি শুধু গাট লুমেনটাকে ক্লোজ করব, মেসেন্টারিটাতে আমি কিন্তু ক্ল্যাম্প অ্যাপ্লিকেশন করব না। মেসেন্টারিতে যদি আমি ক্ল্যাম্প অ্যাপ্লিকেশন করি, সেক্ষেত্রে কিন্তু টর্ন উইথ ক্ল্যাম্প যেটা হবে সেটা হয়ে গেল। এক্ষেত্রে যতই টর্ন হবে ততই কিন্তু ওইখানে রাফ হয়ে গেল জায়গাটা, ইনফেকশনের চান্স বেড়ে গেল। অ্যাভয়েড ড্রাইং আপ টিস্যু। আমরা অনেক সময় দেখা গেল যে গাটটাকে আমরা বের করে রাখছি, অ্যাবডোমেনের বাইরে আমরা কাজ করছি, দীর্ঘ সময় কাজ করছি, ড্রাইং হয়ে যায়, ড্রাইং আপ অফ দ্য টিস্যু, তাহলে এটাও কিন্তু আমার সোর্স অফ ইনফেকশন। তো কভার ইট উইথ ওয়ার্ম ওয়েট মপ। Dead space obliteration during wound closure is also a preventive measure for surgical infection prevention. A drain is essential when there is necrotic tissue or infection. Otherwise, necrotic tissue অথবা ইনফেকশন না থাকলে এখন কিন্তু ইরাস প্রটোকল অনুযায়ী রুটিন ইউজ অফ ড্রেইন, আমার যদি আমি কারেক্ট প্লেনে থাকি, মিনিমাম ব্লিডিং হয়, তাহলে আসলে রুটিন ইউজ অফ ড্রেইন কিন্তু এখন এনকারেজ করা হয় না। এটা অলরেডি আমরা বলে ফেলেছি যে আমরা এডিশনাল সার্জিক্যাল কিছু পার্টস আছে, যেমন আমাদের যে বিভিন্ন রকমের রিট্রাক্টর আছে, লাইটনিংটা আমাদের ভালো হতে হবে, অনেক সময় আমরা লুপ ইউজ করতে পারি, আমরা দেখিয়েছি, ইরিগেশন করা যেতে পারে, এগুলো হচ্ছে সার্জিক্যাল পার্টস। Mentorship is also matter for a good surgical dissection. Applying surgical dissection technique and good tissue handling learned from expert mentors will allow student surgeon to develop into a sound surgeon, minimizing complication and excessive blood loss. এই কারণে আসলে আমাদের সার্জিক্যাল ট্রেনিংয়ে আমাদের আসলে আমরাও যখন সার্জারিতে ট্রেনিং করেছি, যেটা আমরা বিশেষ করে ইমার্জেন্সি কেসগুলো রাত্রেবেলা যেগুলো আমরা করতাম, ম্যাক্সিমামই হচ্ছে আসলে আনসুপারভাইজড। তো সকালবেলা যখন রুটিন কেসগুলা, তখন কিন্তু অনেকগুলো কাজই আমরা সুপারভাইজড ওয়েতে করতে পারি। তো এই সুপারভাইজড ট্রেনিংটা ইজ ভেরি এসেনশিয়াল ফর গুড সার্জিক্যাল ডিসেকশন। যে কোনো একটা ট্রেনি যখন একজন ট্রেনারের মাধ্যমে সুপারভিশনটা পাবে, ডিসেকশনটা সে শিখবে, তখন কিন্তু তার সার্জিক্যাল বিউটিটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ওয়ান ক্যান নট এক্সপেক্ট গুড সার্জিক্যাল আউটকাম উইদাউট গুড সার্জিক্যাল ডিসেকশন। সো গুড ডিসেকশন ইজ অ্যান আর্ট and can only be practiced when you understand the science. Patience and persistence are required with a lightness of touch and proper use of knife, scissor, and forceps. Be careful in the smallest of matter and think about the feel for the blade and scissor. আমি যদি এটা রাফলি ব্লেড এবং সিজার এসব শার্প ইনস্ট্রুমেন্ট ইউজ করি, ছোট্ট একটা ম্যাটারও আমাকে আমার সার্জিক্যাল ডিসেকশনে অনেক বড় ক্ষতি করতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি একটা বাইল ডাক্ট ইনজুরি করে ফেলি, একটা ইউরেটার ইনজুরি করে ফেলি, তাহলে কিন্তু আমার সার্জারির আউটকামটা ডেফিনেটলি ভালো হবে না। দ্য ওয়ে দ্য ইনস্ট্রুমেন্টস আর হেল্ড উইল ডিটারমাইন ইফ দ্য ডিফারেন্স বিটুইন এ হিউয়ার অফ ফ্লেশ অ্যান্ড এ ওয়ার্ক অফ আর্ট। আমি ছুরিটা কিভাবে ধরছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাকে প্রমাণ করবে আমি কি সার্জন হব নাকি বুচার হব। লাস্টলি, give respect to tissue. Definitely, tissue will give you respect.
Thank you, sir. Thank you. Wonderful. Dr. Hassan, excellent presentation and the practical demonstrations. অনেক সময় দিতে হয়েছে তোমার এটাকে তৈরি করার জন্য। রিয়েলি ইটস অ্যান এক্সেলেন্ট ফর দ্য স্টুডেন্টস। অনেক টাইম দিয়েছো এই ভিডিওগুলো কালেক্ট করা, টিস্যু ডিসেকশন গুলো দেখানো, প্র্যাকটিক্যাল এক্সপোজারটা ভেরি গুড। তো আমরা একটু তোমার স্ক্রিনটা এখন নিয়ে করি দেখি স্টুডেন্ট আমরা, হ্যাঁ জি স্যার। ওকে, আমরা আমাদের স্টুডেন্টের কোনো কোশ্চেন আছে কিনা? Question থাকলে you can ask any question, any students, any confusions, or you can share your experiences as well, please. Any student? তোমাদের কোনো কারোর কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো here? ওকে, আমরা আমাদের মানে ফ্যাকাল্টি যারা আছেন, আমরা একটু পরে শুনবো প্রফেসর ইব্রাহিম থেকে এবং প্রফেসর ফিরোজ কাদের থেকে। আর ফ্যাকাল্টি কারা যারা আছেন তারাও মানে আমাদেরকে একটু শেয়ার করতে পারেন about our today's presentation and dissection of the tissues is a very, very important one and vital for the surgeons. আজাদ, হ্যাঁ জি ফিরোজ ভাই। আমি একটু আগে বেরিয়ে যেতে হবে, সেজন্য আমি একটু আগে বলে তারপরে আই কিপ Okay. কন্টিনিউইং, মাঝে হয়তো বেরিয়ে যেতে হতে পারে। Sure, sure. তো আমার কথা হলো যে the presentation that has been made is an excellent presentation, there is no doubt about it, and he has covered almost everything that is essential for having a good outcome of the surgery. তো আমি দুই একটা কথা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, যে একটা হলো যে obliteration of the dead space. Dead space আমরা as minimum as possible আমরা রাখবো, এটাই হচ্ছে প্রিন্সিপাল। এখানে কালেকশন হতে পারে, ব্লাড জমা হতে পারে, নেক্রোটিক টিস্যু জমা হতে পারে, and which will subsequently cause complications. তো এই ডেড স্পেস অবলিটারেশন এর জন্য আমরা ব্রেস্টের একটা এক্সাম্পল দিয়েছি, যে ব্রেস্টের ফ্ল্যাপ এবং তার আন্ডারলাইং স্ট্রাকচার যে বিরাট একটা ডেড স্পেস থাকে, and that is really a big problem for breast surgeons যারা আলটিমেটলি এই সেরোমাটা কন্টিনিউ করে for months together, even months, 6 months, 7 months, 9 months কন্টিনিউ করে। এইগুলোর জন্য ডিফারেন্ট টেকনিক্স আছে। বলেছে যে ব্রেস্টের ফ্ল্যাপের ইনার আসপেক্টের সাথে চেস্ট ওয়ালের টিস্যুর সাথে কয়েকটা যদি আমরা বাইটস দিয়ে দেই, দিস ইজ আ প্রসিজিওর, কিন্তু আরো প্রসিজিওর আছে, সেগুলো we have got to look into. সুতরাং ডেড স্পেস should be given an importance. অনেক সময় say I am doing a surgery, I'm a senior man and expected to be an expert. সুতরাং আমার যে ডাক্তার করছেন সার্জারি, স্যার একটু ডেড স্পেস দিয়ে বেশি থেকে যাচ্ছে, আমরা হয়তো হঠাৎ করে বলে যে ঠিক আছে এখানে কিছুক্ষণ মদ ধরে রেখে একটা ড্রেন দিয়ে চলে আসো, কিন্তু ডেড স্পেস অবলিটারেশনের কিন্তু অল্টারনেটিভ ইজ নট পুটিং ইন এ ড্রেন। ড্রেন কিন্তু অল্টারনেটিভ হতে পারে না। আর একটা হচ্ছে যে স্যার অল সার্জারি ডান, কিন্তু চারদিক থেকে একটু উজিং হচ্ছে, তো এগুলো তো স্যার লোকেট করে আমরা আলাদা আলাদা করে লাইগেট করে আমরা টোটাল ইয়েটা হেমোস্টেসিস করতে পারছি না। হোয়াট শুড ইউ ডু? কোয়াইট অফেন ইট ইজ সেড যে আমরা গরম মপ ধরে রাখো, তারপরে একটা ড্রেন দিয়ে চলে আসো। সো দিস প্র্যাকটিস হ্যাজ গট টু বি অ্যাবান্ডন। এটা করার কোনো উপায় নাই। আমাদের অ্যাডিকুয়েট হেমোস্টেসিস করে তারপরে আমাদের সার্জারি শেষ করতে হবে। পুটিং ইন এ ড্রেন আর নট পুটিং ইন এ ড্রেন শুড নট বি ইন্ডিকেটেড বাই দ্য অ্যামাউন্ট অফ bleeding that is occurring in the field of surgery. সার্জারির জন্য আমাদের হেমোস্টেসিস অ্যাডিকুয়েট হতেই হবে, নট দ্যাট হেমোস্টেসিস ঠিক আছে এতটুকু মেরে যে কিছু হবে না, একটা দুইটা ব্লাড দিয়ে দাও আর একটা ড্রেন দিয়ে চলে আসো। দিস ক্যানট বি এ প্র্যাকটিস। অ্যাডিকুয়েট হেমোস্টেসিস করে তারপরে আমাদের wound ক্লোজার করতে হবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। নাম্বার 2, the presenter has nicely demonstrated and said about the skeletalization. So skeletalization টা is very important, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্র্যাকটিস না থাকায়, প্রপার ট্রেনিং না থাকায় আমরা ওভারডান করে ফেলি। করতে করতে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেই যে একদম বেয়ার একটা ইউরেটার,
বা বেয়ার একটা ব্লাড ভেসেল, একদম আর কিচ্ছু নাই আশপাশে, সেরকম একটা স্ট্রাকচার রেখে আসি, which leads to avascular necrosis of a particular segment of a blood vessel or the vital tissue, the tubular structure or whatever. সুতরাং আমাদের কতটুকু স্কেলিটালাইজেশন করবো আর কতটুকু করবো না, এটা কিন্তু দিস ইজ এ ম্যাটার অফ এক্সপেরিয়েন্স এন্ড দিস ইজ এ ম্যাটার অফ ট্রেনিং। ও যেটা বললো মেন্টরশিপ, এখানে হচ্ছে মেন্টরশিপের প্রয়োজনীয়তা। আনসুপারভাইজড কাজ করলে এরকম হয়। সুতরাং আমরা কোনো ক্ষেত্রেই আমরা একটা বড় ব্লাড ভেসেলকে পুরোপুরি স্কেলিটালাইজেশন যদি করে একদম র ব্লাড ভেসেল আর কিচ্ছু দেখা যাচ্ছে না, আশেপাশে কিছুই নাই, পুরোপুরি যদি করে আসি, তাহলে কিন্তু ইট ইজ নট সাপোজ টু গিভ এ গুড রেজাল্ট। ইট হ্যাজ এভরি পসিবিলিটি অফ আন্ডারগোয়িং avascular necrosis. আমাদের ব্লাড ভেসেলের বেলায় একটা কথা আছে, ভাসা ভেসেলা, ব্লাড ভেসেল ইটসেলফ হ্যাজ ইটস ওন ব্লাড সাপ্লাই। সেই ব্লাড সাপ্লাইটাকে কিন্তু মেনটেন করতে হবে ডিউরিং স্কেলিটালাইজেশন। তো এই হচ্ছে আমার মানে জি বলার। আর ইনফেকশন প্রিভেনশনের জন্য যেগুলো কথাবার্তা বলেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর টিস্যু ডিসেকশন এন্ড অল দিস এক্সপোজার যেটা বলেছে ভালো আছে। তো আমি যতক্ষণ থাকবো ততক্ষণের মধ্যে আই ফলো ইউ অল, বলার সুযোগ থাকলে আবার বলবো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। শহীদ কিছু বলবে? Any comment? স্যার আসসালামু আলাইকুম স্যার। আহসান আমাদের পিজিএস একাডেমির সবসময় একটা স্ট্রং স্যার প্রেজেন্টার। আহসানের প্রেজেন্টেশন গুলো থেকে আমরা অনেক বেশি ইনফরমেশন পেতে পারি। তো স্টুডেন্টদের জন্য আমার যেটা ইনফরমেশন, যে আগে যা হয়েছে এখন থেকে টিস্যু প্লেন এবং ডিসেকশন গুলোর উপর যদি জোর দেওয়া যায়, ইনশাল্লাহ সার্জারি আউটকামও ভালো হবে এবং রেজাল্টও ভালো হবে। সবাইকে ওই ক্লাসের বেসিক জিনিসগুলা অ্যাডপ্ট করে তার সার্জারিটাকে আরো রিফাইন করার জন্য এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। প্রফেসর ইব্রাহিম, শুনতে পাচ্ছ ইব্রাহিম? প্রফেসর ইব্রাহিম? ইব্রাহিম ডিসকানেক্টেড না, দেখতে পাচ্ছি মনে হয়। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, না অনেক কিছু বলার আছে কিন্তু তোমার। না, ডক্টর জয়নাল আবেদিন যে বলেছেন তারপরে আমার বলার কিছু নাই। আহসানুল্লাহ চমৎকার বিল্লাহ। চমৎকার চমৎকার প্রেজেন্টেশন হয়েছে। আমি এখানে একটা কথা বলতে চাই ফর দ্য বিগিনার্স, যে যদি ভালো সার্জন হতে চায় তাদের কত জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। একটা অ্যানাটমিক্যাল নলেজ, গুড অ্যানাটমিক্যাল নলেজ থাকতে হবে, নাম্বার ওয়ান। তারপর একটা প্ল্যান থাকতে হবে যে আমি যে অপারেশন করতে যাচ্ছি আমি কিভাবে করবো। প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন এক্সিকিউশন করবো তখন আমাকে মেটিকুলাস ডিসেকশন, হেমোস্ট্যাসিস, তারপরে ইউজ অফ ডিফারেন্ট টুলস, সেফটি মেজার্স, এগুলো আমাদের দিতে হবে, যেগুলো প্রফেসর ডক্টর জয়নাল আবেদিন চমৎকার দিয়েছেন। এখানে আমার নতুন করে অ্যাড করার কিছুই নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে যে কথা লাস্টে ছিল আসানের, যে টিস্যুকে রেসপেক্ট করতে হবে, সো দ্যাট মানে টিস্যু আমাদেরকে রেসপেক্ট করবে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বি ভেরি জেন্টল ইন হ্যান্ডলিং দ্য টিস্যু, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফাইন মুভমেন্ট সার্জনস কত সুন্দর করে করছে, আসলে টিস্যু ডিসেকশন দেখলেই বোঝা যায় যে সে কতটা স্কিলফুলি কাজটা করছে। আর এই স্কিলফুলনেসটা একদিনে মানে কখনোই হবে না। প্র্যাকটিস ইট, with time it will develop, and hope to see you a very brilliant surgeons in future. So with these few words আমরা আজকে শেষ করছি। So Asan, thank you very much again for your very brilliant presentation, এবং আমি অ্যাপ্রিশিয়েট করছি যে এর পিছনে তোমাকে অনেক টাইম দিতে হয়েছে এবং অনেক ইয়ে করে এগুলো ভিডিওগুলো মানে তৈরি করতে হয়েছে, কালেক্ট করতে হয়েছে, দিতে হয়েছে। So very good, really I appreciate for the মানে you have done a lot for the দিস মানে স্টুডেন্ট যারা আছে আমাদের মানে একাডেমিয়াতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আপকামিং ফ্যাকাল্টি যারা আছে তারাও সামনে এই ধরনের প্রেজেন্টেশন আমরা আশা করছি ইনশাল্লাহ। তো সি ইউ এগেইন, আবার দেখাবেন।